Is there anything that could stop you if you wanted to? Yeah, there's one thing. My own morality, my own mind. It's the only thing that can stop. 2026 সালের শুরুতে ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পর নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকে এটিকে প্রকাশ্যে হুমকি বলেও অভিহিত করছেন। ডোনাল্ড ট্রাম্প যে নিজেকেই তার একমাত্র সীমা মনে করেন তার প্রমাণ ভেনেজুয়েলার ঘটনার পর স্পষ্ট। কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক শক্তি ব্যবহারের সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক আইন মানার প্রশ্নে ট্রাম্পের উত্তর কোন আইনে কতটা প্রযোজ্য তা তিনিই ঠিক করবেন, এমন মন্তব্য কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয়। 2019 সালে ট্রাম্প বলেছিলেন, সংবিধানের অনুচ্ছেদ 2 তাকে প্রেসিডেন্ট হিসেবে যা খুশি করার অধিকার দেয়। 2020 সালে তিনি ইরানের সাংস্কৃতিক স্থাপনায় হামলার হুমকি দেন, যা সরাসরি যুদ্ধাপরাধ, এবং চলতি বছর ভেনেজুয়েলা ইস্যুতে কংগ্রেসের যুদ্ধ ক্ষমতা সীমিত করার উদ্যোগকে তিনি ভুয়া ও অসাংবিধানিক বলে উড়িয়ে দেন। এই ধারাবাহিকতায় ট্রাম্প নিজেকে কেবল নির্বাহী প্রধান নয়, বরং ক্ষমতার চূড়ান্ত উৎস হিসেবে তুলে ধরছেন। তবে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্প কি একা, নাকি তার আগেও এমন প্রেসিডেন্ট ছিলেন যারা নিজেদের ক্ষমতাকে আইনের ঊর্ধ্বে ভাবতে শুরু করেছিলেন, এবং ইতিহাস শেষ পর্যন্ত তাদের সঙ্গে কি করেছিল? ট্রাম্পের সঙ্গে সরাসরি তুলনা করা যায় মার্কিন প্রেসিডেন্ট হলেন রিচার্ড নিক্সন। ওয়াটারগেট কেলেঙ্কারির পর 1977 সালে ডেভিড ফ্রস্টকে দেয়া সাক্ষাৎকারে নিক্সন বলেন, প্রেসিডেন্ট যা করেন এর মানে হচ্ছে তা অন্যায় কাজ ছিল না, প্রেসিডেন্টের কাজই আইনের সংজ্ঞা নির্ধারণ করে। এ সময় গোপন নজরদারি, রাজনৈতিক প্রতিপক্ষ দমন ও ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে পড়েন নিক্সন। পরিণতি হিসেবে অভিশংসনের মুখে পড়েন এবং পদত্যাগ করতে বাধ্য হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট হিসেবে লজ্জাজনক প্রস্থানের নজির তৈরি করেন তিনি। 9/11 এর হামলার পর জর্জ ডব্লিউ বুশ সরাসরি উদ্ধত ভাষা ব্যবহার না করলেও তার প্রশাসন কার্যত সীমাহীন ক্ষমতার চর্চা করে। যুদ্ধকালীন কমান্ডার ইন চিফের ক্ষমতার দোহাই দিয়ে চালু হয় টর্চার মেমো, গুয়ান্তানামো বে এবং আদালতের অনুমতি ছাড়া গণনজরদারি। জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের সময় 2001 সালের হামলার পরে যুক্তরাষ্ট্র শুধু আফগানিস্তান এবং ইরাকে সীমাবদ্ধ ছিল না। এখানে ওয়ান অন টেরর নামক নীতির অধীনে আফগানিস্তানের প্রায় 2 দশক এবং ইরাকে 2003 থেকে দীর্ঘ সময়ে বিশাল সামরিক অভিযান চালানো হয়। 2001 সালের 11 সেপ্টেম্বরের পর থেকে এই দুই যুদ্ধে প্রায় 7000 থেকে 7500 মার্কিন সেনা প্রাণ হারিয়েছে। স্থানীয় নিরাপত্তা বাহিনী, পুলিশ এবং অসামরিক নাগরিক মিলিয়ে মৃত্যু লাখের ওপর পৌঁছায়। এইসব যুদ্ধের কারণে মানবিক ও সামাজিক ধ্বংস ছাড়াও বিপুল অর্থনৈতিক খরচ সৃষ্টি করে। তাৎক্ষণিকভাবে বুশ আইনি পরিণতির মুখে না পড়লেও দীর্ঘমেয়াদী ফল ভয়াবহ ছিল। যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থান বিশ্বে দুর্বল হয়, মানবাধিকার লঙ্ঘনের দায়ে দেশটি আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হয়। পরবর্তী প্রশাসনগুলোকে বছরের পর বছর এই দায়ভার সামলাতে হয়। 1861 সালে গৃহযুদ্ধের সময় লিঙ্কন কংগ্রেসের অনুমোদন ছাড়াই সংবিধান স্থগিত করেছিলেন। বাইরে থেকে দেখলে এটি ক্ষমতার অপব্যবহার মনে হতে পারে, কিন্তু লিঙ্কন নিজেকে ক্ষমতার উৎস নয়, বরং রাষ্ট্র রক্ষার দায়িত্বশীল রক্ষক হিসেবে উপস্থাপন করেন। ইতিহাস লিঙ্কনকে স্বৈরাচার নয়, রাষ্ট্র রক্ষক হিসেবে মূল্যায়ন করেছে। তার সিদ্ধান্তগুলো পরবর্তীতে সাংবিধানিক বিতর্কের মধ্য দিয়ে বৈধতার কাঠামোয় এসেছে। নিউজ ডেস্ক, চাকু নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।